ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আজকে একটু পরে হলেও আমরা একটি বিষয় নিয়েই আলোচনায় যেতে চাই। সেটি হলো যে বিনিয়োগ সম্মেলনটি হয়ে গেল, সেই বিনিয়োগ সম্মেলন নিয়ে আমাদের আজকের যে বিষয় আমরা ঠিক করেছি সেটা হলো বিনিয়োগ সম্মেলন ভবিষ্যৎ কি। আমরা একটু বলে নেই দর্শক, সেটি হলো যে বিনিয়োগ সম্মেলন আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে 4 দিনের সম্মেলন ঘটেছে এবং সেখানে 500-রও বেশি বিনিয়োগকারীরা সেখানে জয়েন করেছিল এবং সেখানে ছিল উবার, সেখানে ছিল স্যামসাং, সেখানে ছিল ডেলোয়েট, এরকমের বড় বড় কোম্পানি বিভিন্ন দেশ থেকে এসেছিল। ডেলোয়েট হলো যুক্তরাজ্যের কোম্পানি, উবার আপনারা জানেন যে বিশ্ববিখ্যাত রাইড শেয়ারিং কোম্পানি, এবং স্যামসাং তো জানেন ইলেকট্রনিক্স পণ্যের রাজা হিসাবে খ্যাত। এই যে এত আলোচনা, এত কথা, আমাদের মূল জায়গাটা হলো যে আসলেই বিনিয়োগ হবে কবে, অর্থাৎ বিনিয়োগ যে হবে সেই বিনিয়োগের বিভিন্নজন বিভিন্ন আলোচনা করছেন। কেউ বলছেন যে বিডার যে চেয়ারম্যান তিনি খুব ভালো প্রেজেন্টেশন দিয়েছেন, কেউ বলছেন যে এই বিনিয়োগে ট্যাক্সি ড্রাইভারদেরকে নিয়ে আসা হয়েছে। এই রকমের অদ্ভুত অদ্ভুত আলোচনা আমাদের দেশে হচ্ছে, কিন্তু আমরা আসলে জানতে চাই যে এই বিনিয়োগের এই যে বিভিন্ন আলোচনা হলো, বিভিন্ন বৈঠক হলো, সেই বৈঠকে লাভটা কি বাংলাদেশের, আসলেই কতটা লাভ। আমাদের সঙ্গে আছেন রাশিদুল ইসলাম, এস.এম. রাশিদুল ইসলাম, সাংবাদিক। তিনি সম্প্রতি আপনি বিমস্টেক গিয়েছিলেন এবং আপনি প্রধান উপদেষ্টার যে সাংবাদিকদের যে তথ্য সেক্টর আছে সেখানেও আপনি জড়িত। সেই জায়গা থেকে আপনি থাকবেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম। আপনার তো চীন সম্পর্কে বেশ ভালো ধারণা আমরা জানি। এই দুটি বিষয় নিয়েই আমরা আলোচনা করব। দর্শক, মূল আলোচনায় যাবার আগে বরাবরের মতো আমরা শিরোনামটি দেখে আসতে চাই। মতপথের পার্থক্য থাকলেও দেশের সবাই এক পরিবার বলেছেন প্রধান উপদেষ্টা। দেশবাসীকে জানিয়েছেন বাংলা নববর্ষের শুভেচ্ছা। আরও একটি বাংলা বছরের বিদায়, কাল সূর্যোদয়ে নতুন বর্ষবরণ উৎসব। নিরাপত্তা শঙ্কা নেই, মোটিফে আগুন দেয়া ব্যক্তি শনাক্ত। আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা প্রতিহত করবে এনসিপি। গণপরিষদ নির্বাচনে বিএনপির বিরোধিতা হতাশাজনক, মন্তব্য দলটির নেতাদের। 7 সহস্রাধিক রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ আইন মন্ত্রণালয়ের, মন্তব্য আইন উপদেষ্টার। শেখ হাসিনা সহ 47 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। এবং শিল্প খাতে বাড়ল গ্যাসের দাম, বিনিয়োগ সম্মেলনে 3100 কোটি টাকার ঘোষণা এসেছে, জানিয়েছেন বিডা চেয়ারম্যান। দর্শক, রাত পোহালে বাংলা নববর্ষ, বাংলা বর্ষের আগাম শুভ নববর্ষ জানিয়ে রাখলাম, এবং আরেকটি বিষয় জানিয়ে যাই, বরাবরের মতোই বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের ইস্পাহানি জিরো আওয়ার। আপনারা আমাদের আজকের বিষয় আমি আগেই জানিয়েছি, বিনিয়োগ সম্মেলন ভবিষ্যৎকে। এই বিষয়ে আপনাদের কোনো পরামর্শ থাকলে, কোনো মতামত থাকলে আপনারা সেখানে জানাতে পারেন। রাশিদুল ইসলাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি সম্প্রতি যে বিমস্টেক সম্মেলনটি হলো সেটি কাভার করেছেন, প্রধান উপদেষ্টার সাথে গিয়েছিলেন, এবং আপনি প্রধান উপদেষ্টার সঙ্গে কাজ করছেন। সেই অনুযায়ী যে চীন সফর, বিমস্টেক সম্মেলন এবং বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন, তিনটি কিন্তু একই ধারায় হলো। প্রথমে চীন সফর হলো, তারপরে বিমস্টেক সম্মেলন হলো। বিমস্টেক সম্মেলনে আরেকটি বেশ সম্মেলনের মতোই আরও আলোচিত ছিল যে সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনা হলো। এরপর বাংলাদেশের বিনিয়োগ সম্মেলন, এবং বিনিয়োগ সম্মেলন চলতে চলতে হঠাৎ করেই ভারতের ট্রান্সশিপমেন্ট একটি চুক্তি বাতিল। এই সব কিছু মিলিয়ে আমি একটি যোগসূত্র জানতে চাই, কোনো যোগসূত্র কি আছে আদৌ? ধন্যবাদ শান্ত ভাই আপনাকে, এবং আমি রাত পোহালেই পয়লা বৈশাখ নববর্ষের শুভেচ্ছা, এবং আমার সঙ্গে যিনি সহ আলোচক আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভাইকেও শুভেচ্ছা জানাচ্ছি। শান্ত ভাই, দেখুন, চীন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফর, তারপরে বিমস্টেক সম্মেলনে থাইল্যান্ড ব্যাংককে গিয়েছিলেন উনি, এরপরে বিনিয়োগ সম্মেলন। আপনি একটা এর ভিতরে কোনো লিঙ্ক আছে কিনা আপনি বলছেন। আমি এভাবে একটু শুরু করতে চাই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর ওনার কিন্তু দেখবেন যে উনি যখনই কোথাও দেশের বাইরে যাচ্ছেন কোথাও, ওনার কিন্তু ইকোনমিক বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিকভাবে এঙ্গেজমেন্টটা কীভাবে বাড়ানো যায়, বড় বড় মানে বিশেষ করে শুধু দেশ না, উনি কিন্তু একটা জিনিস উনি চেষ্টা করছেন যে বড় বড় যেসব কর্পোরেট প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গে এঙ্গেজমেন্টটা বাড়ানো যায় কিভাবে।
তো এই প্রেক্ষাপট তো নিশ্চয়ই একটি আছে। যদি আমি অর্থনৈতিক প্রেক্ষাপটের কথা বলি, আরেকটি প্রেক্ষাপটের কথা বলতে চাই যে আপনি জানেন যে চীন এবং ভারত দুইটাই একটা পরাশক্তি, অর্থনৈতিকভাবে বলেন বা আমরা যদি বলি যে মানে সামগ্রিকভাবে শক্তিশালীর যে অবস্থানে বাংলাদেশ, চীন, বাংলাদেশ, ভারত এই সম্পর্কের দিক থেকেও একটা জটিল সমীকরণ রয়েছে এখানে। ডেফিনেটলি। এবং আমি বলি যে চীনের প্রেসিডেন্টের সঙ্গে মিটিং হয়েছিল চীনে যখন উনি গেলেন। তারপরে আপনি জানেন যখন চীনের বেশ কিছু বড় বড় কিন্তু কর্পোরেট প্রতিষ্ঠান চীনেরই, তাদের সিওদের সঙ্গে বা কর্মকর্তাদের সঙ্গে কিন্তু আমাদের মাননীয় মানে ওখানকার বিজনেসম্যানদের সঙ্গে উনি একটা ফ্রুটফুল একটা মিটিং করেছিলেন বেইজিংয়ে। তারপরে বিমস্টেক সম্মেলনে কিন্তু আমরা দেখেছি যে এই চীনের প্রেসিডেন্টের সঙ্গে মিটিংয়ের পরে যখন উনি বিমস্টেকে গেলেন এবং আমরা কিন্তু দেখেছি ইন্ডিয়ার, ভারতের যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মিটিং এক ধরনের একটা দোলাচল ছিল যে মিটিং আসলে হবে কি হবে না। আমরা লাস্ট পর্যায়ে, আমরা সংবাদকর্মী হিসাবে তখন আমরা দেখেছি যে লাস্ট পর্যায়ে কিন্তু এটা ফাইনাল হয়েছে যে ওনার সঙ্গে মিটিং হচ্ছে। এবং আপনার ইন্টারেস্টিং বলি, যেদিন মিটিং হয়েছে তার আগের দিন অনেকটা আমরা কনফার্ম হতে পেরেছি যে আগামীকাল মিটিংটি হচ্ছে। তো যাই হোক, আমি এভাবে বলতে চাই যে যেহেতু আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার উনি কিন্তু বলছেন যে বা সরকার থেকে বলা হচ্ছে যে আমরা কোনো পরাশক্তি বা কোনো দেশের উপর নির্ভর করে আমাদের পররাষ্ট্র নীতি, আমাদের মূল নীতিটা এরকম হবে না। আমরা সব দেশের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। এবং যদি ধরেন যে ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়া যেটি করছে, আমরা এই সমালোচনাটা কিন্তু করে আসছি যে ইন্ডিয়া কিন্তু আমরা দেখেছি যে আমাদের দেশে যে একটি ফ্যাসিবাদী একটি শাসন ব্যবস্থা ছিল, সেই শাসন ব্যবস্থায় যারা ছিলেন শেখ হাসিনা সহ তাদের সঙ্গে এক ধরনের সম্পর্ক। আমি একটি বিষয় রাশেদুল ইসলাম জানতে চাই যে ভারতের সঙ্গে বাংলাদেশের এক ধরনের সম্পর্ক রয়েছে। ভারত সবসময় বলে এসেছে, বাংলাদেশ সবসময় বলে এসেছে। তো তাহলে ভারত বাংলাদেশের সেই বন্ধুত্বের সম্পর্কটি কোথায় গেল? যে এত এত আলোচনা সমালোচনা হতে হলো কেন? যে ভারতের প্রধানমন্ত্রী তিনি নিজে এই বৈঠকে বসতে চান না, আমরা শুনতে পেলাম। অথচ বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু তার কাছে এই আহ্বান জানানোই হয়েছিল বৈঠকে বসার জন্য। এমনকি চীনে যাবার আগে প্রধান উপদেষ্টা তার কাছে আহ্বান জানিয়েছিল যে তিনি বসতে চান। না, আপনি এটা সঠিকই বলেছেন। দেখেন শান্তবা, আপনি যদি দেখেন যে 5 আগস্টের পর বাংলাদেশের দোষটা কি আসলে? না, বাংলাদেশের আমি ওইটাই বলছি, 5 আগস্টে যখন ক্ষমতার পরিবর্তন হলো আমরা দেখেছি যে ইন্ডিয়ার দিক থেকে, বিশেষ করে আপনি যদি আমরা যারা সংবাদকর্মী আমরা তো একটু গভীরভাবে এটি পর্যবেক্ষণ করেছি যে ইন্ডিয়ার মিডিয়ার ভূমিকা যদি দেখেন, এবং সেই ইন্ডিয়ার মিডিয়ার ভূমিকাটার সঙ্গে আমার কাছে মনে হচ্ছে মানে সরকারের ভূমিকাটাও খুব যে বেশি মানে বলবো যে খুব বন্ধুসুলভ ছিল এটা আমরা বলতে পারছি না। এই কারণে আমরা দেখেছি যে সরকার থেকে মানে যদি আপনি বলেন যে এই সরকারের সঙ্গে মানে বাংলাদেশের জনগণের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্কটা থাকবে কোনো পলিটিক্যাল পার্টি বা শেখ হাসিনার সঙ্গে নয়, এই কথাটা কিন্তু আমরা আগে শুনি নাই। তবে হ্যাঁ, আমরা খুব আমি বলবো যে একটি ভালো জিনিস হয়েছে যে আমরা লাস্ট বিমস্টেক সম্মেলনে এই বাক্যটি উচ্চারণ করেছেন, এই বাক্যটি উচ্চারণ করেছেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দুই দেশের মধ্যে এক ধরনের বলবো যে একটা সম্পর্কের একটা টানাপোড়েন চলছিল, এটা তো স্বীকার করতে হবে আমাদের কাছে যেটি মনে হয়েছে। তা আমার কাছে যেহেতু মনে হয়েছে যেহেতু দুই দেশের সরকার প্রধান একটি মিটিং করেছেন এবং ইন্ডিয়ার পক্ষ থেকে এরকম একটি কথা বলা হয়েছে এবং ওখান থেকে বলা হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের সাথে আমাদের সম্পর্ক থাকবে, এখানে কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তির সেটা সে বলেছেন, ডক্টর ইউনূসকে বলেছেন যে মানুষকে যে জানাতে। আমি মনে করি যে আমরা যে জিনিসটা নিয়ে আমরাও কথা বলছিলাম, এই আপনার এখানেও আমরা এর আগে কথা বলেছি, আমরা মনে হয় দুই দেশের মানুষের মধ্যে বলেন বা সরকারের মধ্যেই বলেন বা আমরা মিডিয়ার মধ্যেই বলেন যে একটা ভুল বোঝাবুঝি সেই জায়গাটা হয়তো কমে আসবে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আপনি যে ব্যাপারটা, আমি যে জিনিসটি সামনে আনলাম। তো ঠিক আছে, বিমস্টেকের এখানে এত চমৎকার একটি আলোচনা হলো, এরপরে বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন হলো। সেই বিনিয়োগ সম্মেলনের সময় এসে এক ধরনের একটি সিদ্ধান্ত দেখলাম যে ট্রান্সশিপমেন্ট বাতিল হলো। এটি নিয়ে রাশেদুল ইসলাম আপনার কাছে আসবো, মইনুল ইসলামের কাছে আসি যে এবার যে বিনিয়োগ সম্মেলন হলো, বিনিয়োগ সম্মেলনে আমি কয়েকটি নাম বলছিলাম যে যেমন লন্ডনের ডেলোয়েট, তারপর চীনের ই কমার্স জায়ান্ট আলিবাবা, স্যামসাং, টয়োটা টুসো কর্পোরেশন, তারপর ভিসা, উবার, তারপর চায়না হারবার ইঞ্জিনিয়ারিং, এটা ওয়ার্ল্ডের অন্যতম বড় ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ফার্ম, তারপর পাওয়ার চায়না, এই কোম্পানিগুলো এসেছিল এবং এরা এসে এখানে বেশ দেখে গেছে। আপনি তো এই বিষয়গুলো জানেন যে চীনে আপনি পড়ালেখা করেছেন এবং চীন সম্পর্কে আপনার ধারণা আছে এবং পপুলেশন সায়েন্স নিয়ে কাজ করেন। বাংলাদেশের এই যে
এই কোম্পানিগুলো যখন বাংলাদেশে বিনিয়োগ করবেন বা তারা আসলে এই আশাটাই কিন্তু প্রধান নয়, এই আশার থেকে এই বিনিয়োগে টেনে আনা অর্থাৎ তার টাকাটা এখানে বিনিয়োগ করা, এই জায়গাতে বাংলাদেশের করণীয় কি আসলে এখনো? জি, আপনাকে অনেক ধন্যবাদ। পাশাপাশি আমার সম্মানিত আলোচক যিনি সাংবাদিকতার সাথে যুক্ত রয়েছেন, পাশাপাশি দেশবাসী যারা এখন এই অনুষ্ঠান শুনছেন, এবং সবাইকে নববর্ষের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাই। যে নববর্ষে আমাদের মূল থিম রয়েছে যে নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। সো এই প্রেক্ষাপট নিয়ে যদি মনে করি, এই জুলাই বিপ্লবের পর যখন এই 8 মাস সময়ের মধ্যে এরকম একটি বিজনেস সামিট যে আয়োজন করা, এটা অবশ্যই অন্তর্বর্তী সরকারকে আমার মনে হয় একটা ক্রেডেনশিয়াল দিতে হবে, আমাদেরকে এটা স্বীকার করতে হবে যে এই স্বল্প সময়ের মধ্যে এরকম একটা বিনিয়োগ সম্মেলন করেছে। এখন যে প্রশ্ন আপনি আমাকে করেছেন যে এই বিনিয়োগ সম্মেলনটিতে চীন অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ব্যবসায়িক পার্টনার, ট্রেড পার্টনার, এবং আন্তর্জাতিক বহির্বিশ্বেও তাদের একটা বড় ধরনের অবদান রয়েছে। কিন্তু আপনি লক্ষ্য করেন যে কারা কারা এখানে পার্টিসিপেন্ট ছিল। তো আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে 40টা দেশ এবং 250 জনের মতো আমি বলবো যে যারা বিনিয়োগকারী, সরাসরি বিনিয়োগকারী, তারা আসছে। আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের নাম বললেন যারা অত্যন্ত জগৎ বিখ্যাত যেই প্রতিষ্ঠানগুলো যারা বিনিয়োগ করে থাকেন, তাদের নামগুলোর কথা বলেছেন। এখন বাংলাদেশের আসলে করণীয় কি? বাংলাদেশ কিন্তু যে বিডা যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, তাদের যিনি এক্সিকিউটিভ চেয়ারম্যান, যিনি যে প্রেজেন্টেশন দিয়েছেন, পাশাপাশি আমাদের তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও তার বক্তব্যের মধ্য দিয়ে বুঝিয়েছেন। তো মূল জায়গাটা যেটা হচ্ছে যে বাংলাদেশে যে একটা বিনিয়োগের পরিবেশ আছে এবং বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বে একটা ধারণা তৈরি করা, আমি বলবো যে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি এখানে কিন্তু উঠে আসছে। আপনি যদি প্রেজেন্টেশনে দেখেন যে এই যে যারা বিনিয়োগ করবে বাংলাদেশে, তারা কিসের ভিত্তিতে কেন বিনিয়োগ করবে, কেন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ স্থান, সেই জায়গাতে যদি মনে করেন, যেহেতু আপনি আমাকে জনসংখ্যার কথা বললেন, আমি জনসংখ্যা বিজ্ঞান নিয়ে কাজ করি, দেখেন একটা প্রেজেন্টেশনের মধ্যে দেখানো হচ্ছিল যে 25 বছরের নিচে বাংলাদেশের কি পরিমাণ জনগোষ্ঠী আছে। দেখা যাচ্ছে প্রায় বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী, 48% কিন্তু হচ্ছে 25-এর মধ্যে। কিন্তু আমি যদি থাকতাম ওই প্রেজেন্টেশনটা, আমি আরেকটু অপটিমিস্টিক জায়গায় দেখাতে পারতাম, যে বলতাম যে না, বাংলাদেশে এখন কর্মক্ষম জনগোষ্ঠী যাদেরকে 15 থেকে 64 বছর বলছি, এদের সংখ্যাও, হ্যাঁ, এরা হচ্ছে 65.5%। এবং এই সংখ্যাটা দেখেন, এই বিনিয়োগের কিন্তু যারা যে প্রেজেন্টেশন করে তারা 2035-কে টার্গেট করেছে, আগামী 10 থেকে 12 বছর, বা এখন যে 25 যদি চিন্তা করেন। আমাদের কিন্তু ডেমোগ্রাফিক প্যারামিটারও যদি দেখি, যে ওয়ার্কিং এজ পপুলেশনের ক্ষেত্রে যে নির্ভরশীলতার হার, এটি কিন্তু 2036-37 পর্যন্ত অনুকূলে থাকবে। তারপরে কিন্তু বয়স্ক জনগোষ্ঠী বেড়ে যাবে। সো আমার এখানে আমি যখন বিনিয়োগ সম্মেলনে যখন আমি যাদেরকে নিয়ে আসছি, তারা কি নিয়ে কাজ করেন, আমার পপুলেশন পিরামিডটার একটা সঠিক একটা ডিস্ট্রিবিউশন দেখানো উচিত ছিল। কারণ বহির্বিশ্বে সব জায়গায় কিন্তু বয়স্ক জনগোষ্ঠীও বাড়বে। তো এখানে দেখেন একটা হেলথ কেয়ারের জায়গায় ইনভেস্টমেন্টের একটা ব্যাপার আসছে, যেটা চিন্তা করতে হবে। ভবিষ্যতে কিন্তু বয়স্ক জনগোষ্ঠীও বাড়বে। তবে এখন আমাদের যেই জায়গাটা, যেখানে হচ্ছে যে আমাদের যে শ্রমবাজার, এই শ্রমবাজারের মধ্যে প্রায় 6,22,00,000 মানুষ আছে যাদের বয়স হচ্ছে 10 থেকে 29 বছরের মধ্যে। 5 কোটির উপরে মানুষ আছে যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে। এখন এই মানুষগুলোকে কিভাবে আমি হিউম্যান ক্যাপিটালে রূপান্তর করব, সেটি হচ্ছে মূল জায়গা। এবং সেই প্রেক্ষাপটে যদি প্রেজেন্টেশনটায়, যেটা অবশ্যই দৃষ্টিনন্দন একটি প্রেজেন্টেশন হয়েছে আমি বলবো, কিন্তু তারা যে ইনভেস্ট করবে এখানে ইনভেস্ট করার জন্য অনুকূল যে পরিবেশ আছে, যেই জায়গাগুলো বললাম, ইতিমধ্যেই বিডা ইতিমধ্যে আইডেন্টিফাই করেছে কি কি লিমিটেশন আছে বা সীমাবদ্ধতা আছে। তো ওই জায়গাগুলো যদি খেয়াল করে দেখেন, যে তাদেরকে একটা ইমেজ দেওয়া যে তোমার এখানে একটা পটেনশিয়াল কনজিউমার আছে, এবং পাশাপাশি হচ্ছে এইখানে যে ওয়ার্কফোর্স আছে, আরেকটু লজিক্যাল হতো, তো একটা ওয়ার্কফোর্স আছে। এবং এই জায়গায় দেখা যেত যে আমাদের যে প্রবলেমগুলো রয়েছে, বিনিয়োগদের লক্ষ্য করে দেখেন, আমাদের বৈদেশিক যে বিনিয়োগটা আসে তার জিডিপির মাত্র 1%-এরও নিচে। অর্থাৎ দেখা যাচ্ছে যে 0.4% মতো হচ্ছে, যেটি হয় যে সরাসরি বিদেশি বিনিয়োগ। একটি হচ্ছে বিদেশি বিনিয়োগ, আরেকটি হচ্ছে স্থানীয় পর্যায়ের বিনিয়োগ। দুটো জায়গায় কিন্তু খেয়াল করবে। এখন এই জায়গায় দেখতে পাচ্ছি যে বিদেশিরা যেটা হয়, যেমন আমাদের যে একটা প্রেজেন্টেশন যেটা দিচ্ছিলেন, ওখানে বলছিলেন যে আবার আলাপও করছিলেন অন্য আলোচনায়, যে আমাদের এখান থেকে বিনিয়োগ অন্য কান্ট্রিতে চলে যায়। এবং সে প্রেক্ষাপটে ব্যারিয়ারগুলো কি আমি দেখতে পেয়েছি, এই সম্মেলনের একটা বড় আউটকাম হিসেবে আমি দেখতে পেয়েছি যে তাদেরকে একটা ধারণা দেওয়া যে নীতি ধারাবাহিকতার যে অভাব আগে ছিল গত 15 বছর, এই যে ফ্যাসিবাদী অবস্থার সময়ে যে সমস্যাগুলো তৈরি হয়েছে, রাজনৈতিক যে অস্থিতিশীলতা, সমন্বয়হীনতা, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, শুল্ক হারের যে জায়গাটা, এবং গ্যাস বা বিদ্যুতের জ্বালানির মতো যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে প্রবলেম রয়েছে। এই বাধাগুলোকে আমার
উত্তরণ করতে হবে। এখন সেই প্রেক্ষাপটে যারা এখানে বিনিয়োগ করতে চায়, একটা হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া আর একটা হচ্ছে বাস্তবায়িত হওয়া। এখন যেই জায়গাটা হচ্ছে, ওনারা কিন্তু বলেছেন যে এখনই সাথে সাথে যে পেয়ে যাবে, নট লাইক দ্যাট। আমাকে যেটা করতে হবে যে 6 থেকে 18 মাস সময় লাগবে, তাদের সাথে কমিউনিকেশন করবে এবং তারা বিনিয়োগ করবে কিনা। একটা প্রতিশ্রুতি দেওয়া আর বাস্তবে বিনিয়োগ করা, এই দুটোর মধ্যে একটা গ্যাপ রয়েছে। আমরা অতীতে দেখতে পেয়েছি বাংলাদেশে যে ইভেন গত অর্থ বছরও যদি চিন্তা করেন, যে পরিমাণে প্রতিশ্রুতি এসেছিল সেই পরিমাণে কিন্তু বাস্তবায়ন আসেনি। কাজে আমাদের এখন চিন্তা করতে হবে যে এই জায়গাতে কিভাবে প্রতিশ্রুতিকে বাস্তবায়ন নিতে পারি, এবং সামনে যে পটেনশিয়াল যারা বিনিয়োগ করবেন, এবং চীন থেকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, চীন থেকে আগামী মাসেই তো আমি দেখতে পাচ্ছি যে প্রায় 200 জনের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল এখানে আসবে। তো তারা কিন্তু চিন্তা করছে যে বাংলাদেশ যে একটা পটেনশিয়াল মার্কেট, এবং এই মার্কেটে তারা কোন কোন জায়গায় বিনিয়োগটা করতে পারে। এখন সেই জায়গাতে আমার মনে হয় যে বাংলাদেশকে অবশ্যই একটা ভালোভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে, কিন্তু আরও সুযোগ ছিল এই ডেমোগ্রাফিক প্যারামিটারের জায়গা থেকে যে পটেনশিয়াল আর কোন কোন জায়গায় বিনিয়োগ করা যেতে পারে। আপনি যে প্যারামিটারগুলো বললেন, এই যে আমদানি রপ্তানি প্রক্রিয়ায় এক ধরনের স্থবিরতা, এনবিআর এর অসহযোগিতা, আমলাতান্ত্রিক জটিলতা, এটার সাথে একটি বড় প্যারামিটার মনে হয় আমরা মিস করে গিয়েছি 1 নম্বরে, সেটা হলো দুর্নীতি। জি জি। এই জায়গাটায় রাশিদুল ইসলাম একটু যোগ করতে পারেন কিনা, যে এরা কিন্তু এই দুর্নীতির কথাটাও বলেছে যে এই করাপশনটা বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে একটা বড় বাধা হিসেবে কাজ করছে, এবং নিকট অতীতের যেই সরকার ছিল সেই সরকারের সাথে করাপশনের নামটি ওতপ্রোতভাবে জড়িত। জি। আচ্ছা, এটার একটা আমি উদাহরণ দিই। আপনি জানেন যে বিনিয়োগ সম্মেলন যেদিন শুরু হয়, প্রথম দিনে কিন্তু 70 জন মতো বিনিয়োগকারীকে চিটাগাং নিয়ে যাওয়া হয়েছিল, চট্টগ্রামে। একটা হচ্ছে মিরেশ্বরাই, যেটা জাতীয় অর্থনৈতিক জাতীয় এসইজেড, যেটা আর কি বলা যায়, স্পেশাল ইকোনমিক জোন, এবং কোরিয়ান ইপিজেটে। কোরিয়ান ইপিজেটে যখন আমরা ওখানে গিয়েছি, তখন আমরা দেখেছি যে ওখানকার যারা একেবারে ইনসাইটার, দীর্ঘদিন 30 বছর 35 বছর যারা ওখানে চাকরিরত আছে, আমরা অনেক সাংবাদিকও গিয়েছিল, প্রায় 7-8 জন সাংবাদিক, আমরা কথা বলেছি। আপনি জানেন যে কোরিয়ান ইপিজেটে কিন্তু মোটামুটি ইপিজেটটা প্রস্তুত বিনিয়োগের জন্য, কিন্তু ওখানে কিন্তু বিনিয়োগ হচ্ছে না। এটার কারণ হচ্ছে ওখানে কিন্তু জমি মিউটেশনের একটা প্রবলেম ছিল। আপনি শুনছেন কিনা, জমি মিউটেশনের প্রবলেম ছিল, এবং এটা গত চেয়ারম্যানই বললো, হ্যাঁ, গত 1.5-2 মাস আগে এটা সলিউশন হয়েছে। এবং এটার কারণ কি? এটার কারণ ছিল কিন্তু দুর্নীতি। যেমন ওখানকার যিনি স্থানীয় এমপি ছিলেন, উনি একজন মন্ত্রী ছিলেন, সরকারের প্রভাবশালী মন্ত্রী। উনি ওখানে জমি চেয়েছিলেন। ওখানকার কে ছিলেন? সাইফুজ্জামান চৌধুরী। উনি ওখানে জমি চেয়েছিলেন, যার যে লন্ডনের 600-700 বিল্ডিং আছে। জি জি জি। এবং ওনাকে যেহেতু জমি দেওয়া হচ্ছিল না, এবং ক্যাকসাং, যিনি কোরিয়ান ইপিজেটের যিনি মালিক, মানে ওই প্রতিষ্ঠানের যিনি প্রধান, উনি কিন্তু ওখানে চাচ্ছিলেন যে ওনার যে কোরিয়ান ইপিজেটটা, তো উনি প্রাইভেট একটা ইপিজেট, উনি এটার পরিচালনা করেন। উনি চাচ্ছিলেন যে বাইরের কাউকে ওখানে উনি ইনভলভ করতে চাচ্ছিলেন না। তো যাই হোক, এই জমি যেহেতু উনি দিচ্ছিলেন না, এই কারণে কিন্তু দীর্ঘদিন একটা জটিলতা চলছিল। এটা কিন্তু এক ধরনের করাপশন, যে কারণে কিন্তু বিনিয়োগটা ওখানে আর হয়নি। এখন কিন্তু উনি এই যে 70 জন মতো যে বিনিয়োগকারী গেলেন, মানে একজন মন্ত্রী, তিনি তার ইচ্ছা মতো ওইখানে, অথচ এটা হলো বিদেশি বিনিয়োগের জায়গা, যেখানে আমরা সবাইকে আমন্ত্রণ জানিয়ে আনি, কিন্তু উনি বসে আছেন যে উনাকে বিদেশি বিনিয়োগের জায়গা, যিনি চালাচ্ছেন ইপিজেটটা, উনি একজন বিদেশি। হ্যাঁ, কিন্তু উনাকে ভাগ দিতে হবে। জি জি জি, এই সাইফুজ্জামান চৌধুরীকে। তো যাই হোক, এটা এখন এই সরকার আসার পরে, অন্তর্বর্তীকালীন সরকার এই সলিউশনটা করেছে। এবং উনি কিন্তু 70 জন যে বিনিয়োগকারীর কথা আমি বলছি, তাদের সঙ্গে উনি বলেছেন যে আগেও বাংলাদেশে বিনিয়োগ সম্মেলন হয়েছে, অনেক বিনিয়োগ সম্মেলন, কিন্তু তখন কার্যকর উদ্যোগ দেখি নাই। কিন্তু এবার আমাদের কাছে মনে হয়েছে যে সরকারের জায়গা থেকে একটা কার্যকর প্রচেষ্টা রয়েছে। আপনারা এখানে আসুন। এখন আগের যে আমলাতান্ত্রিক জটিলতা, উনি এটাও বলেছেন যে আমলাতান্ত্রিক জটিলতাটা আমরা দেখছি যে দূর করার একটা চেষ্টা সরকারের মধ্যে রয়েছে। এবং আপনি জানেন যে বাংলাদেশে যে উনি যেটি বলছিলেন যে পলিসির কন্টিনিউশনটা থাকে না, তা উনি বলছিলেন যে পলিসি সহজ করা বা পলিসিগুলোকে এক জায়গায় নিয়ে আসা, এরকম একটা আন্তরিক চেষ্টা করা হচ্ছে। আপনারা বিনিয়োগ করুন। আমি বিদেশে একজন বিনিয়োগকারী, আমার কাছে মনে হয়েছে যে এখন বিনিয়োগের একটা পরিবেশ আছে। আমি বলছি এই কথাগুলো কিন্তু আগে শোনা যায়নি। এবং কেয়াকসাংয়ের বক্তব্য আমি সংবাদকর্মী হিসাবে এর আগে অনেকবার শুনেছি বিনিয়োগ সম্মেলনে। উনি কিন্তু খুব বিরক্তি প্রকাশ করেছেন, আমরা দেখেছি। উনি আনহ্যাপি না, উনি কিন্তু এবার খুবই হ্যাপিনেস আমরা দেখেছি। ওখানে তো উনি তো বিদেশে যে বিনিয়োগকারী যারা কোরিয়ান ইপিজেটে ভিজিট করতে গিয়েছিলেন, ওনাদেরকে উনি বলেছেন যে এবার আপনারা আসুন, বাংলাদেশের পরিবর্তন হচ্ছে এবং একটা নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছে, আপনারা আসুন, এখানে বিনিয়োগ করুন। আমি বলছি যে এবার কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে, বিশেষ করে বিডার যিনি এক্সিকিউটিভ চেয়ারম্যান আশিক চৌধুরী, উনি কিন্তু বারবার বলছেন যে ওভারনাইট বিনিয়োগ আসবে না, কিন্তু আমরা একটা বিদেশ থেকে যারা এসছেন তাদেরকে একটা
ন্যারেটিভ তাদের কাছে দিতে চাচ্ছি যে আগে যে অবস্থা আপনারা দেখেছেন আমরা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছি। বাংলাদেশে শুধু রাজনৈতিক ক্ষেত্রে সংস্কার হচ্ছে না, বাংলাদেশে আর্থিক সেক্টরে সংস্কার হচ্ছে। আমরা পলিসিতে সংস্কারের উদ্যোগ নিয়েছি, আমরা করাপশন দূর করার চেষ্টা করছি। উনি এই কথাগুলো কিন্তু বলার চেষ্টা করেছেন। মইনুল ইসলামের কাছে আমি এই বিষয়টি জানতে চাই যে রাশিদুল ইসলাম বললেন যে এই যে আগেও বিডা হয়তোবা এরকম সম্মেলন করেছে, আমরা অতটা হয়তোবা জাঁকজমকভাবে দেখিনি। তো ইনভেস্টররা বাংলাদেশে আসে, গভর্নমেন্ট তার সাথে হ্যাঁ আপনারা ইনভেস্টে আসেন, কিন্তু ইনভেস্টর যখন এসে ফিল্ডে নামে তখন দেখে যে বিভিন্ন ধরনের এই যে গভর্নমেন্টের টু ফেস নীতি, অর্থাৎ ইনভেস্টরদের কাছে উচ্চ পর্যায়ের থেকে গভর্নমেন্ট বলে যে ইনভেস্ট করতে আসেন, আর ইনভেস্টররা যখন ওই যে কেইপিজেডে যায় তখন সাইফুজ্জামান চৌধুরী আড়ালে বসে জমির আলাদা টাকা নেওয়ার জন্য বসে থাকেন। এবং বিদেশি ইনভেস্টর তাদের তো টাকা পড়ে নাই যে তুমি কোন সাইফুজ্জামান চৌধুরী না কোন যদু মধু কে আছেন তাকে টাকা দিয়ে ওইখানে ইনভেস্ট। এই জায়গাটায় উত্তরণের কতটা শক্তিশালী হবে? কারণ এখনো কিন্তু ওই প্রশাসনটা এরকমই আছে, হয়তো বা এক সাইফুজ্জামান চৌধুরী চলে গেছে, কিন্তু প্রশাসনে কিন্তু এখনো অনেক লোক বিদ্যমান। না, আপনি সঠিক কথাই বলেছেন। দেখেন, আসলে বিনিয়োগের জায়গাটা যখন আলোচনায় আসে তো দুটো বডি, যেমন ওই আলোচনায় আমরা দেখতে পাচ্ছি B2B, G2G এই ধরনের আলোচনা ছিল। গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড যে অর্গানাইজেশনগুলো, কিছু বিনিয়োগ আসবে সরকারি লেভেলে আর কিছু আসবে প্রাইভেট লেভেল থেকে আসবে। যখন এই আলোচনাগুলো হয় B2B এবং G2G, এই আলোচনার মধ্যে কিন্তু আমি মনে করি যে এই 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 ধরনের ঘাটতি লক্ষ্য করা যায় যে দেশের নিয়ম নীতিগুলো বা বিনিয়োগ বান্ধব পরিবেশটা নিশ্চিত না, এবং প্রবলেম তৈরি হয় যখন তারা বিনিয়োগ করতে আসে, আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে, এবং এই যে ঘুষের মতো যে ব্যাপারগুলো ঘটে। অতীতেও কিন্তু আপনি দেখছেন যে অনেক ক্ষেত্রেই জ্বালানি বলেন, বিভিন্ন সেক্টরে বিনিয়োগের ক্ষেত্রে এই ধরনের কিন্তু অভিযোগ এসেছে কিছু কিছু ক্ষেত্রে। এবং এই জায়গাটায় আমার যেটা মনে হয় এটা আমাদের জন্য একটা বড় ব্যারিয়ার। আপনি দেখেন যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলেন বা আমরাও আপনারা যারা সাংবাদিকতা রয়েছেন বা জনমানুষের কাছেও যদি যাই, আপনি দেখেন যে সার্ভিস সেক্টরে অত্যন্ত দুর্নীতি ওতপ্রোতভাবে কিন্তু জড়িত রয়েছে। এবং এই দুর্নীতির জায়গাটা যখন ফরেন যারা বাইরে থেকে যারা বিনিয়োগ করবে তখন কান্ট্রিতে কিন্তু দেখে যে কান্ট্রির এই জায়গাটা কতটুকু প্রবলেম রয়েছে। একসময় দেখেন নাইজেরিয়া কিন্তু দুর্নীতিতে একদম চ্যাম্পিয়ন হতো, এরকম হয়েছিল না, মানে একটা সময় ছিল ওই জায়গায়। তো এখন কথা হচ্ছে আমাদের এই দুর্নীতির জায়গাটাই আমার মনে হয় যে আমাদের নৈতিকতার জায়গা এবং আমাদের মূল্যবোধের জায়গাগুলো এগুলো চিন্তা করতে হবে এবং ভাবতে হবে। এবং আপনি তো এটা বলছেন বিদেশিদের কথা, আমাদের দেশেও দেখা যায় আপনি পেনশনের টাকা তুলবেন তার জন্য মানে বিভিন্ন ধারে ধারে প্রবলেমের মধ্যে পড়তে হয়। এবং এই ধরনের অভিজ্ঞতা কিন্তু জনমানুষের সার্ভিস সেক্টরে কিন্তু এই জন্য বিষয়গুলো রয়েছে। তো মোটা দেখে যখন আমরা এই প্রতিষ্ঠানগুলো যারা বাইরে থেকে যে তো কান্ট্রির ইমেজ কিন্তু নির্ভর করে যে যদি ওইখানে ধরেন দীর্ঘসূত্রিতা, লাল ফিতার দৌরাত্ম বা এই যে বারবার কমিউনিকেশন করা। আমি তো অত্যন্ত হতাশ হয়েছি যে যখন স্যামসাংয়ের মতো এরকম একটা বড় প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে, তারা এখানে না করতে স্যামসাংটা কিন্তু ওখানে বিনিয়োগ করতে চেয়েছে, হ্যাঁ, এবং এটা করে না হলে ভিয়েতনামে চলে গেছে। ওখানে জমি পাওয়া যায়নি বলেই কিন্তু চলে গেছে। এখন ধরেন আপনি ভিয়েতনাম আপনি গেছেন কিনা জানি না, আমি নিজে গিয়েছি ভিয়েতনাম, আমি তো দেখতে পাচ্ছি তারা যে গতিতে তারা এগিয়ে যাচ্ছে, সামনে তারা একটা বড় ধরনের ইমার্জিং মানে ইকোনমিক পাওয়ার হাউস হিসেবে আবির্ভূত হবে। ইতিমধ্যেই গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে আমাদের সাথে কিন্তু বড় ধরনের প্রতিনিধি হচ্ছে, আমরা কিন্তু পিছনে পড়ে যাওয়ার সমূহ সম্ভাবনার মধ্যে রয়েছি। তো এখন এই জায়গায় আমার যেটা মনে হয় যে সরকারের জায়গা থেকে, অর্থাৎ যারা এই বডিগুলো চালান, এই জায়গায় থেকে যারা ধরেন এই যে ওয়ান স্টপ সার্ভিসটা কীভাবে দেওয়া যায়, যেটা একটা প্রেজেন্টেশনের মধ্যে দিয়েও এসেছে, আলোচনা করেছে, যে ওই জায়গা থেকে যেমন আপনি একটা সার্টিফিকেট নেবেন, অনুমোদন নেবেন, এটার জন্য যদি আপনার দ্বারে দ্বারে প্রত্যেকটা জায়গাতে গিয়ে অনুমোদন নিতে হয়, তো সেটা তাদের জন্য কিন্তু ব্যারিয়ার, অনেক ধরনের চ্যালেঞ্জ। এবং স্বল্প সময়ের মধ্যে ধরেন আজকে যারা এখানে আসছেন, যারা বিনিয়োগ করবেন বলে মনস্থির করেছেন, তারা যখন দেশে ফিরে যাবেন, যাওয়ার পর দেখা যাবে কমিউনিকেশন ব্যারিয়ার প্রবলেম তৈরি হচ্ছে, আগাচ্ছে না, এবং এই জায়গাগুলো ফলো আপ করা করবে। তো এখানে বিডা যেহেতু এখন একটা দায়িত্বশীল প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছে, জনমানুষের একটা প্রত্যাশা রয়েছে, তাদের যেটি করতে হবে যে এই যে আমাদের বিদ্যমান নিয়ম আইনগুলো, আপনার এখানে টকশোতে আসার আগেই আমি একটা জিনিস চিন্তা করছিলাম, আমাদের বিনিয়োগ সংক্রান্ত যে আইনি কাঠামো আছে, এই কাঠামোটা দেখেন আধুনিকায়নের ক্ষেত্রে যদি চিন্তা করেন, এটা দ্রুত আধুনিকায়ন করা দরকার। কেন? 1980 সালে বিদেশি বেসরকারি বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা আইন হয়েছিল। সেই সময়ের প্রেক্ষাপটে আজকে আমরা 2025 অবস্থান করছি, এটাকে হালনাগাদ করার দরকার না? এখন এই হালনাগাদ করবেন কিসের ভিত্তিতে? আপনার নিডস, চাহিদার ভিত্তিতে দেখতে হবে। এখনও এটা হালনাগাদ হয়নি।
কোম্পানি আইন আছে, এগুলো হালনাগাদ হয় নাই। তা যে এই জায়গাগুলো তো মনিটরিং করতে হবে রীতিমতো। আমাদের দেশে হয় কি, আমাদের অনেক নীতি আছে, পরিকল্পনা আছে, এগুলোর বাস্তবায়ন এবং সুশাসন মানে গুড গভর্নেন্স যেটাকে আমরা বলি, যে একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে, ট্রান্সপারেন্সি স্বচ্ছতার সাথে কাজগুলো হবে, লাল ফিতার দৌরাত্ম থাকবে না, প্রত্যেকটা কাজ সিস্টেমেটিক ওয়েতে হয়ে যাবে। এই জায়গাগুলোতে একটা বড় আমাদের গ্যাপ দেশের নীতি, অনেক নীতি আছে কিন্তু তাল গাছটা আমার, সে মানে ওই যিনি ওইখানে বসে থাকেন শেষ পর্যন্ত তার নীতিতে চলে যায় সবকিছু। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদের আজকের যে বিষয় সেটি আগে বলেছিলাম, বিনিয়োগ সম্মেলন ভবিষ্যৎ কি। আপনাদের কোনো মন্তব্য, কোনো পরামর্শ থাকলে সেখানে জানাতে পারেন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবার মূল আলোচনায় যুক্ত হব। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। বরাবরের মতো বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনি সেখানে সরাসরি যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। রাশেদুল ইসলাম, আপনার কাছে আসতে চাই যে যোগসূত্রের কথা আমরা বলছিলাম, সেই যোগসূত্রের জায়গায় আরেকটি বিষয় আনতে চাই। সেটি হলো বাংলাদেশের যে কানেক্টিভিটি, এই যে ট্রান্সশিপমেন্টের কথা বললেন, সেই ট্রান্সশিপমেন্টের জায়গায় এখন বাংলাদেশ হয়তো বা দিল্লি এয়ারপোর্ট থেকে গার্মেন্টস পণ্যগুলো না পাঠাতে পারলেও বাংলাদেশ এই ঢাকা এয়ারপোর্ট, সিলেট এবং চট্টগ্রাম এই তিনটাতেই সক্ষমতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া শ্রীলঙ্কা এবং মালদ্বীপের কথা ভাবা হচ্ছে। এছাড়া বাংলাদেশে কিন্তু রোড কানেক্টিভিটিও আছে। এখানে যদি আপনি নেপালের কথা চিন্তা করেন, বাংলা বন্ধে, এবং আরেকটি বিষয় ছিল আমরা শুনেছিলাম যে কুনমিংয়ের একটা রোড কানেক্টিভিটি মিয়ানমার হয়ে করার চেষ্টা করা হচ্ছিল, যদি এটা মিয়ানমারের পরিস্থিতির কারণে হয়তো বা থমকে গেছে। আমি যেটি জানতে চাই যে এই যে সম্মেলনটি হলো এবং আপনার বিমস্টেক থেকে আসলেন, বিমস্টেক আপনি কভার করলেন এবং চীনের কথাটাও বললেন, এই সম্মেলনগুলোর একদম বাস্তবতাটা আমরা ঠিক কতদিন পরে দেখতে পারি, মানে একটা আনুমানিক ইয়ে? সাধু ভাই, আমি একটা কথা আপনি জিজ্ঞেস করেছেন, খুব ভালো, বাট একটা বিষয় আমি একটু বলার চেষ্টা করছিলাম। আপনি যদি দেখেন এবারের সম্মেলনটা একটু কিন্তু ডিফারেন্ট ছিল আগের সম্মেলন। প্রতি বছরে কিন্তু বাংলাদেশে এই বিনিয়োগ সম্মেলন আমরা জানতাম না যে হয় যে, এবং আপনি ইন্টারেস্টিং ব্যাপার আপনি নিশ্চয়ই জানবেন হয়তো, আগে জানেন যে বাংলাদেশে যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা যেটি, এখান থেকে কিন্তু বিসেক যেটি, তাদের বিসেকের উদ্যোগে কিন্তু দেশের বাইরে কয়েকটি বিনিয়োগ সম্মেলন হয়েছে, প্রচুর টাকা খরচ করা হয়েছে। আমেরিকাতে হয়েছে, ইউরোপে হয়েছে, জাপানে হয়েছে, কাতারে হয়েছে। তো যাই হোক, আমি যেটি বলতে চাচ্ছিলাম, এবারের বিনিয়োগ সম্মেলন আমার একজন সংবাদকর্মী হিসেবে, আমি দীর্ঘদিন অর্থনৈতিক রিপোর্টিং করেছি, আমার কাছে মনে হয়েছে এবারের বিনিয়োগ সম্মেলনে আমাদের যিনি সরকার প্রধান, উনি নিজে সরাসরি লিড দিয়েছেন। কিভাবে? আপনি যদি দেখেন বিনিয়োগ সম্মেলন যে কদিন চলেছে, উনি প্রতিদিন অন্তত এভারেজ 6 থেকে 7টি ডেলিগেট টিম, বিজনেস ডেলিগেট টিমের সঙ্গে উনি মিটিং করেছেন এবং সবাইকে উনি বলেছেন যে বাংলাদেশে আমাদের যেসব প্রবলেমগুলো রয়েছে, আইন কানুন বলেন, আমাদের যে সমস্ত পরিষেবার কথা বলেন, বা আমাদের হচ্ছে চট্টগ্রাম পোর্টের মানে সক্ষমতার কথা বলেন, উনি কিন্তু বলেছেন যে এগুলো আমাদের সমস্যা রয়েছে, বাট আমরা ইমপ্রুভ করার চেষ্টা করছি। এবং উনি কিন্তু চীন এবং কোরিয়ান ইনভেস্টরদেরকে বলেছেন যে আপনাদের সঙ্গে আমি আগামীতে প্রতি মাসে একবার করে ব্রেকফাস্ট করব এবং আপনাদের কাছ থেকে কী কী সমস্যা ফেস করছেন, যারা বাংলাদেশে ইনভেস্ট করেছেন ইতিমধ্যে, এবং কী সমস্যা ফেস করছেন সেগুলো আমি জেনে দ্রুত সমাধানের চেষ্টা করব। আমি বলছি যে একেবারে সরকার প্রধানের জায়গা থেকে এইভাবে সরকারের হাই লেভেল থেকে যে একটা প্রতিশ্রুতি দেওয়া, এবং সেই প্রতিশ্রুতি আমার কাছে মনে হয়েছে, বা আমরা অনেক বিনিয়োগকারীর সাথে কথা বলেছি যারা এসেছিলেন, তারাও কিন্তু এটা মোটামুটি এবার কিন্তু কমিটমেন্টটাকে বিশ্বাস করেছে যে না, বাংলাদেশে এবার কার্যকর করতে চেষ্টা করা হচ্ছে। আর আপনি যেটি বলছিলেন যে এইটার বাস্তব ফলাফল দেখেন, আমাদের যিনি বিডার যিনি এক্সিকিউটিভ চেয়ারম্যান, উনি কিন্তু বলছেন যে এই বিনিয়োগ সম্মেলনটা কিন্তু ওভারনাইট যে বিনিয়োগের ঘোষণা দিয়ে যাবেন যারা এসছেন, কিন্তু একটা পাইপলাইন তৈরি করা। ওনারা এসছেন এবং আসলে কিন্তু পাইপলাইন তৈরি হচ্ছে। আপনি দেখেন যে ডিপি ওয়ার্ল্ড সারা পৃথিবীর সবচেয়ে বড় হচ্ছে বন্দর পরিচালনাকারী যে সংস্থা, এটার কিন্তু যিনি চেয়ারম্যান উনি আসছিলেন এবং উনি কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিং করেছেন। এবং শুধু এটা কিন্তু তৃতীয় পর্যায়ের মিটিং। এর আগে উনি সুইজারল্যান্ডে একবার মিটিং করেছেন, দুবাইতে ওনার সঙ্গে মিটিং করেছেন। আমি বলছি যে এই যে আপনি যখনই আমাদের চট্টগ্রাম পোর্টের সক্ষমতা বেড়ে যাবে, তখন কিন্তু বিনিয়োগকারীরা আসবে। বাংলাদেশে কিন্তু বড় একটা প্রবলেম হলো চট্টগ্রাম পোর্টের সক্ষমতার অভাব আর কি। তাহলে আমরা এতদিন কি শুনলাম? এই যে এইসবের যে সক্ষমতা বেড়েছে শুনলাম না, এটা তো এই 15 বছরে কত কিছু বাড়লো না, এটা তো গত 15 বছরে আমাদের প্রফেসর সাহেব উনি যেটি বলছিলেন যে গত 15 বছরে বিদেশি বিনিয়োগ
আমাদের যে জিডিপি তার 1% হতে পারি নাই, একেবারে খুবই কম। তো যাই হোক, আমি যেটি বলছি যে এবার হয়তো আপনি 6 মাস বা 3 মাস 4 মাস পরে কিন্তু আপনি একটা কার্যকর একটা ফলাফল আমরা দেখতে পারবো। এবং আমি ওই যে লিঙ্ক যেটি করতে চাচ্ছিলাম, আপনি যদি চীনে যদি দেখেন, আপনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যদি সুইজারল্যান্ড দেখেন, ইভেন উনি যখন আমি আমেরিকায় ওনার সঙ্গে গিয়েছিলাম, আমি দেখেছি উনি সব জায়গায় মানে এই বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রধানদের সিওদের সঙ্গে উনি মিটিং করছেন এবং উনি একই বার্তা বাংলাদেশে বসে যে বার্তাটি দিয়েছেন ওখানে বসে, যে বাংলাদেশে এখানে আপনার শ্রমিক আছে, এখানে আপনি ট্রেন আপ করেন। এবং আপনাকে একটু তথ্য দিই, আমরা যখন কোরিয়ান ইপিজেটে গেছি, ওখানে ওই যে কেয়াকসাং একটি বিষয় বলছিলেন যে বাংলাদেশে প্রচুর শ্রমিক রয়েছে কিন্তু ট্রেন আপ শ্রমিক নাই, মানে প্রশিক্ষিত শ্রমিক নাই। এবং ওখানে উনি একটা খুব সুন্দর একটা ট্রেনিং ইনস্টিটিউট চালু করছেন, এখনো চালু হয়নি, খুব দ্রুত আমরা দেখছি যে সেখানে বিল্ডিং বা সব ইনফ্রাস্ট্রাকচার তৈরি, জি কেএপিজেটে। এবং ওখান থেকে উনি ওই শ্রমিকদের উনি দেশে উনি বললেন যে এখানে হয়তো কাজ করতে পারবে বা যদি কেউ চাই দেশের বাইরেও যেতে পারবে। আমি বলছি যে এরকম, এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও কিন্তু একাধিকবার এই ট্রেনিং দেওয়ার কথাটি বলছেন বা কীভাবে এটাকে ট্রেন আপ করা যায়। আমার কাছে মনে হয়েছে যে এবারের বিনিয়োগ সম্মেলনের একটি বাস্তব ফলাফল আমরা হয়তো 3 মাস 4 মাস 5 মাস পরে দেখতে পাবো এবং একটা পাইপলাইন তৈরি হয়েছে। আচ্ছা, আমি এই যেটি রাশিদুল ইসলাম বললেন যে ট্রেন আপ ম্যান পাওয়ার, যেটা এই ট্রেন আপ ম্যান পাওয়ার এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এবং আপনি নাইজেরিয়ার কথা বলছিলেন যে নাইজেরিয়া এরকমের একটা পরিস্থিতির মধ্যে আপনি জানেন যে নাইজেরিয়া কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা মিস করে গিয়েছে। এই জায়গাটায় আপনার কিছু বলার আছে কিনা? না, অবশ্যই বলার আছে। দেখেন, মানে এই এখন জনমিতিক লভ্যাংশ যেটাকে আমরা বলছি, এর দুটো ফেজ আছে। একটা ফেজ হচ্ছে যখন আমার ওয়ার্কিং এজ পপুলেশন, যেটাকে আমরা বলছি যাদের 15 থেকে 64 বছরের যেই জনগোষ্ঠীটা, এটা যখন সংখ্যায় বেশি থাকে তখন একটা অনুকূল পরিবেশ হয়। তার মানে এই না আমরা এখান থেকে বেনিফিট পাচ্ছি, এটা বলা যাবে না। এটা নির্ভর করে কতগুলো চলকের উপর। এই চলকগুলোর মধ্যে একটা হচ্ছে যে শিক্ষা, তাকে আমি কী ধরনের এডুকেশন দিচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে তার স্বাস্থ্য, অর্থাৎ আমার ওয়ার্কফোর্স আছে, সে যদি সুস্বাস্থ্যবান না হয়, সে যদি কর্মঠ না হয় এবং নিউট্রিশন যদি মানে প্রপারলি পুষ্টি না থাকে, তাহলে তো সে কাজ করতে পারবে না। তৃতীয়ত যে জায়গাটি, সেটি হচ্ছে যে এমপ্লয়মেন্ট তৈরি করা, এমপ্লয়মেন্টের গ্রোথ রেটটা হওয়া, আর হচ্ছে অর্থাৎ ইকোনমিক পলিসিস থাকা। আর 4 নম্বর যে জায়গাটা, সেটা হচ্ছে আপনার ওই এফডিআই বিনিয়োগের মাধ্যমে গুড গভর্নেন্সটা হওয়া। কিন্তু মূল জায়গাটা হচ্ছে জন্মহার এবং মৃত্যুহার, এই দুটো যখন কমে আসে তখন আপনার বয়স কাঠামোর মধ্যে একটা পরিবর্তন আসে। এখন এই পরিবর্তনটা একটা দেশের জন্য দুটো ফেজে হয়। যেমন দেখেন, একটা পর্যায়ে কিন্তু আপনি বয়স্ক অবস্থায়, যেমন জাপানের অবস্থা যদি চিন্তা করেন, ওরা কিন্তু এখন বয়স্ক জনগোষ্ঠী কিন্তু মানে পপুলেশন পিরামিডে প্রপোর্শনেটলি বেশি হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু আমরাও কিন্তু একটা সময় দাবিত হব। যেমন আমাদের হিসেবে আমরা দেখতে পাচ্ছি 2029 সালেই আমাদের এজিং সোসাইটির দিকে দাবিত হব, 2047 সালে কমপ্লিট আমরা বয়স্ক সমাজে চলে যাব। কাজে এখন যে অবস্থাটা চিন্তা করতে হবে যে আমার যে শ্রমবাজারে যারা আছে, অর্থাৎ দুই ধরনের জনগোষ্ঠী, একটি হচ্ছে বয়স্ক জনগোষ্ঠী, আরেকটি হচ্ছে যারা হচ্ছে মোর ওয়ার্কিং এজ, তরুণ, ইয়াং, যেটাকে আমরা এখন বলছি ওয়ার্কিং এজ বা মানে তরুণ যুবা জনগোষ্ঠী, যদি এদেরকে ফোকাস করা। আমাদের কান্ট্রি কনটেক্সটে এখন দরকার হচ্ছে দুটো দিকে ফোকাস করা। একটি হচ্ছে যে এই তরুণ যুবাদেরকে কিভাবে আমি সাকসেসফুল এমপ্লয়মেন্ট জেনারেট করে তাদেরকে শ্রমবাজারে রাখবো এবং সুস্থ প্রোডাক্টিভ লেবার ফোর্স হিসেবে তাদেরকে পাবো। দ্বিতীয়ত হচ্ছে যারা শ্রমবাজারে ইতিমধ্যেই আছে, আপনি জানেন আমার লেবার ফোর্স সার্ভের তথ্যও যদি দেখেন যে 60-এর ঊর্ধ্বে বা 65-র ঊর্ধ্বে যে মানুষগুলো আছে, তাদেরও 1/3 কিন্তু শ্রমবাজারে কাজ করে। আমাদের শ্রমবাজারটা কিন্তু অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজার, এটা কিন্তু প্রাতিষ্ঠানিক শ্রমবাজার না। কাজেই ওইটা বিদেশের মতো না। কিন্তু এখন দেখেন যে আপনি নাইজেরিয়ার কথা বলেন, আপনি দক্ষিণ আফ্রিকার কথা বলেন, ওরা কিন্তু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের বেনিফিটটা নিতে পারে না। ইভেন আরও বলি, আমাদের কাছাকাছি দেশ যে থাইল্যান্ড, এরা কিন্তু সাকসেসফুলি বেনিফিট নিয়েছে। আপনি তারপর যদি আপনি মালয়েশিয়ার কথা বলেন, তারাও কিন্তু যথেষ্ট বেনিফিট নিয়েছে। তারা নিয়েছে কারণটা কি? এখন দেখেন যে প্রতি বছর ওরা কিন্তু যে পরিমাণে শ্রমবাজারে যে ইয়ত জনগোষ্ঠী ঢুকছে, আমাদের দেখেন যে 20 থেকে 22 লক্ষের মতো প্রতি বছর শ্রমবাজারে, এরা সবাই কি জব পাচ্ছে কিনা, জব তৈরি করা। একটা হচ্ছে জনসংখ্যার গ্রোথ রেট, এর সাথে হিসেব করে যে এমপ্লয়মেন্ট জেনারেট করা, এটি সাকসেসফুলি আমরা করতে পারছি কিনা। আমরা দেখতে পেয়েছি চীন সহ ইস্ট এশিয়ার যে দেশগুলো আছে, মানে অর্থাৎ পূর্ব এশিয়ার দেশগুলো, তারা কিন্তু ইনক্লুডিং সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং তাইওয়ান যেগুলো বলেন, এরা সবাই কিন্তু এই কাজগুলো করেছেন। তাহলে প্রথম যেটা হচ্ছে তারা এমপ্লয়মেন্ট জেনারেট করেছে পপুলেশন গ্রোথ রেটে। দ্বিতীয়ত যেটি করছে, তারা সাকসেসফুলি এফডিআই আনতে পেরেছে বিদেশ থেকে। আপনি চায়নার এক্সাম্পল বলেন, আমি চীনে 2004 থেকে 2009 পর্যন্ত ছিলাম, আমি দেখতে পেয়েছি যে প্রচুর পরিমাণে এফডিআই এসেছে, তাদের ইকোনমি ওপেন করেছে, স্ট্রাকচারাল রিফর্ম করেছে এবং বিনিয়োগ এসেছে বাইরে থেকে। বাইরে বিনিয়োগ আসলে আপনার জব তৈরি হবে। পাশাপাশি তারা শিক্ষাতে কিন্তু বিনিয়োগ করেছে, প্রচুর পরিমাণে শিক্ষায়ও বিনিয়োগ করেছে। শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুটো হচ্ছে হিউম্যান ক্যাপিটাল, মানব পুঁজি তৈরি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমরা কিন্তু
আমরা কিন্তু এখনো কাঙ্ক্ষিত মানে শিক্ষা এবং এটা করিনি, এবং এই বিনিয়োগ সম্মেলনেও আমার ধারণা ছিল যে ভেবেছিলাম যে এটা নিয়ে এই কথা জায়গাতে কিভাবে করা যেতে পারে। শিক্ষা নিয়ে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, সেটি হলো যে শিক্ষা আমরা যদি সবাইকে আসলে বিবিএ এমবিএ করিয়ে ফেলি তাহলে কি আমরা লাভবান হচ্ছি কিনা? না, যে মানে বিবিএ এমবিএ বলতে আমি একটা কারণ বোঝাচ্ছি যে আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ারের সংখ্যা অনেক কম, কিন্তু তার মানে কি সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হলে আমাদের সমাজে সুবিধা আছে? আমাদের পারসেপশন কি, আমাদের ধরেন বাবা মা যখন সন্তান সন্ততিকে পড়ালেখা করায় ধারণা করে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার ওরকম হবে ওরকম হয়, কিন্তু তারা শ্রমবাজারের চিত্রটা চিন্তা করে না, মনে করে যে ক্লাসের সবচেয়ে দুর্বল বা খারাপ ছাত্রটা যাবে টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন। কিন্তু আমার চিন্তা করতে হবে আমি এই শিক্ষিত বেকার তৈরি করার চেয়ে আমার দরকার হচ্ছে লেবার মার্কেটে এমপ্লয়মেন্ট জেনারেটে সেই ইকোনমিক জায়গায় কাজ করেছে। বিদেশে ধরেন কানাডা বলেন অন্যান্য দেশে বলেন সবাই কিন্তু হায়ার এডুকেশনে যায় না, একটা লেভেল পর্যন্ত এডুকেশনে যায়, তারপর সে কাজের মধ্যে যায়। আপনি যদি মনে হয় আমাদের যে জনশুমারি 2022 হয়ে গেল, ওর মধ্যে তথ্য যদি লক্ষ্য করেন আপনি দেখবেন যে 2022-এর জনশুমারি আমরা দেখতে পেয়েছি 1% নিচে মানুষ আছে যারা টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনে আছে। অথচ আমাদের এই শ্রমবাজারের এখন যে যাদেরকে আমরা ওয়ার্কিং এজ পপুলেশন বলছি, এইখানে হওয়া উচিত ছিল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বিনিয়োগের জন্য এই জায়গাটায় কিভাবে তাদেরকে দক্ষ শ্রমজনক শক্তিতে রূপান্তর করতে পারি সেটি নিয়ে হওয়া উচিত ছিল একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন। এবং এই বাইরে থেকে যারা আসে তারা আমাদেরকে ট্রেন করে তারাই আমাদের আরো আলোচনায় যাব। আমরা ছোট্ট একটু বিরতি নিচ্ছি। বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। আজকের বিষয় বিনিয়োগ সম্মেলন, ভবিষ্যৎ কি? আপনারা চাইলে দর্শক সেখানে কমেন্টের মাধ্যমে যুক্ত হতে পারেন। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও মূল আলোচনায় যুক্ত হব। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার। যেই বিষয়টিতে আলোচনা করছিলাম মঈনুল ইসলাম, আপনি বলছিলেন যে ঠিক এই মুহূর্তে টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিংয়ের অনেক বেশি জরুরি প্রয়োজন। রাশিদুল ইসলাম, আপনার কাছে আসতে চাই, আপনি তো সরকারের বিভিন্ন পর্যায়ে কাজ করে থাকেন, এই জায়গাতে গভর্নমেন্টের কোনো ধরনের চিন্তা ভাবনা আছে কিনা, বা সরকারকে এই জায়গাটা বোঝানো যাচ্ছে কিনা যে জনমিতিক লভ্যাংশ, যেটি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা বলছি, যে এখন সক্ষম যারা কাজ করতে পারে সেরকম সক্ষম জনগণ বেশি, কিন্তু তাদের টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিংটা কম। আমাদের মধ্যে অনেক শিক্ষিত বেকার আছে আসলে, অনার্স মাস্টার্স দিয়ে। এই অনার্স মাস্টার্স এরা অটোমোবাইল ট্রেনিং করবে কিনা, অটোমেটিভ ভোকেশনাল ট্রেনিং করবে কিনা, বা এই যে ইলেকট্রনিক্সের যেই বিষয়গুলো সেগুলো ট্রেনিং করবে কিনা আমি জানি না। কিন্তু সেই জায়গাতে এই স্যামসাং বলেন আর এই চায়না হারবার ইঞ্জিনিয়ারিং, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানি যেখানে আসবে তাদের লাভ কি হবে, শ্রমিকগুলো কিভাবে আমরা দেখুন আমরা একেবারে খুব সাম্প্রতিক যে বিনিয়োগ সম্মেলনটি দেখলাম, ওখানে বিদেশি বিনিয়োগকারী যারা এসেছিলেন ওনাদের কিন্তু যে সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছেন আমাদের বাংলাদেশের কর্তৃপক্ষ বা বাংলাদেশের সরকারের কাছে, এর ভিতরে কিন্তু অন্যতম ছিল যে প্রশিক্ষিত দক্ষ শ্রমিক আপনাদের আছে কিনা, মানে স্কিল ম্যান পাওয়ার আছে কিনা। আসলে তো আমাদের স্কিল ম্যান পাওয়ার কিন্তু ওই অর্থে নাই। আর আমার কাছে আপনি যেটি বলছিলেন যে সরকারের জায়গা থেকে এটা রিথিঙ্ক করা হচ্ছে কিনা, এটা কিন্তু আমরা দীর্ঘদিন শুনে আসছি যে বাংলাদেশে এই ইয়ত জনগোষ্ঠী এটাকে কীভাবে কাজে লাগানো যায়, কিন্তু আসলে কার্যত তো আমরা দেখছি না। তা আমার কাছে এখন যেটা মনে হয়েছে যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি কিন্তু যে ইয়তদের বিষয়ে ওনার কাছে আমার কাছে মনে হচ্ছে একটা ইমোশন আছে এবং উনি কাজে লাগাতে চান। তা আমরা ওয়েট করতে হবে আমাদের আগামী বাজেটে, দেখা যাক এবার। আমার মনে হয় সেখানে যদি প্রধান উপদেষ্টার সবচেয়ে বড়, আমাদের সবচেয়ে বড় যে উদাহরণ জুলাই গণ অভ্যুত্থানটি ইয়তদের উপরে হয়েছে, ডেফিনেটলি সেই জায়গাতে ইয়তদেরকে তো ডিনাই করার কোনো সুযোগই নাই। সুযোগ নাই। এবং যেটি আমাদের মইনুল ভাই যেটি বলার চেষ্টা করেছিলেন যে প্রশিক্ষিত যে আমরা যে প্রবাসীদের কথাই যদি বলি, এখন তো আপনি জানেন যে গত মাসে আমরা প্রায় 3 বিলিয়নের উপরে রেমিটেন্স এসেছে, যেটা আমাদের এই মুহূর্তে খুবই জরুরি ছিল। যখন আমরা, আপনি জানেন যে রেকর্ড ছাড়িয়েছে, প্রতিদিনই রেকর্ড ছাড়িয়েছে। এবং আমরা যখন 5 আগস্ট ঘটার আগ পর্যন্ত আমরা যারা সংবাদকর্মী বা যারা একটু অর্থনীতি নিয়ে কাজ করি, আমরা এমন একটা সংখ্যার মধ্যে ছিলাম যে এই রিজার্ভ এমন অবস্থায় যেতে পারে যে আমাদের খুবই খারাপ অবস্থায়, আমরা খুব বাজে অবস্থায় চলে যাব। এবং সত্যিকার অর্থে আমরা সেই জায়গা থেকে একটা উত্তরণ অলরেডি আমাদের হয়ে গেছে, আমরা একটা পজিটিভ ইতিবাচক ধারায় আমরা চলে আসছি। এবং এইটার পেছনে কিন্তু এই প্রবাসীদের এই যে রেমিটেন্সের একটা বিরাট ভূমিকা রয়েছে। কিন্তু এই যে আমার মনে হয় যদি আমরা প্রশিক্ষিত শ্রমিক বা প্রশিক্ষিত এই যে ম্যান পাওয়ার যদি পাঠাতে পারতাম, এই জায়গায় হয়তো 3 বিলিয়নের জায়গায় আমরা 5 বিলিয়ন মানে রেমিটেন্স আহরণ করার সুযোগ ছিল। তো নিশ্চয়ই আমার মনে হয় যেহেতু সরকার এখন একটি বারবার বলছেন যে নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করছি, এবং আমাদের বিডার যিনি এক্সিকিউটিভ চেয়ারম্যান, আমি সত্যিকার মুগ্ধ ওনার কথাবার্তা বা ওনার দৃষ্টিভঙ্গি। উনি যেখানে খুব ভালো একটা প্রেজেন্টেশন দিয়েছেন এজন্য না, উনি ওনার
উনি বিরাট দায়িত্ব নেওয়ার পর থেকে ওনার আমার যতটুকু সম্ভব কথা বলার সুযোগ হয়েছে, আমার কাছে মনে হয়েছে উনি খুব ইতিবাচক চিন্তা করেন এবং স্মার্ট চিন্তা করেন, বাস্তব ভিত্তিক চিন্তা করেন। তা আমার কাছে আমার মনে হয় যে সরকার এই জায়গাগুলোতেও কাজ করবে। মঈনুল ইসলাম, যে যে বিষয়টি বলছিলাম যে আম, আহ, বাইরে আমাদের যে কম্পিটিটর, আমরা যেহেতু এই বিনিয়োগের কথা বলছি এবং বিনিয়োগের সাথে শ্রমটা অনেক ওতপ্রোতভাবে জড়িত, এবং বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি হলো শ্রম। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি শ্রম, যেটা গার্মেন্টসের বেলাতেও সত্য এবং অন্য যে কোনো ক্ষেত্রে। সস্তা শ্রমের কারণে ভালো এই যে করেছে। হ্যাঁ, এই শ্রমের জায়গাটা, এই শ্রমের জায়গাটিতে আমাদের যে কম্পিটিটর তারা হলো ভারত এক নম্বর কম্পিটিটর। বিদেশে যেখানে যাই আমরা, ভারতের এদের সফটওয়্যার সম্পর্কে খুব ভালো ধারণা থাকে, হার্ডওয়্যার সম্পর্কে ভালো ধারণা থাকে, কম্পিউটার সেক্টরে, অন্যান্য সেক্টরেও তাদের ভালো ধারণা থাকে। সবচেয়ে বড় কথা হলো যে তাদের চলনসই এক ধরনের ইংলিশ তারা বলতে পারে, যেটা Communication আমাদের করার। কমিউনিকেটিভ ইংলিশ। এই কমিউনিকেটিভ ইংলিশটা সাধারণ জনগণের মধ্যে প্রচলন করাটাও এক ধরনের ট্রেনিং। এই জায়গাটিতে আপনি আপনার পরামর্শ কি? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় উপস্থাপন করেছেন। দেখেন, আমাদের যে বাস্তব অভিজ্ঞতায় আমরা দেখতে পাই যে আমরা অনেক ক্ষেত্রে যেটা প্রাউড ফিল করি বা গর্ব ফিল করি, আমাদের যে প্রবাসে যে শ্রমিকরা গিয়েছেন তারা দৈহিক বেশিরভাগই দেখা যাচ্ছে 65 আমার হিসাবে 62.68% কিন্তু হচ্ছে এই অদক্ষ বা কম দক্ষ কাজের সাথে যুক্ত, অর্থাৎ অনেকটা কায়িক পরিশ্রমের সাথে যুক্ত। এবং মূল শ্রমবাজারের মেজর অংশটাই হচ্ছে মিডল ইস্ট কেন্দ্রিক। আমরা কিন্তু মিডল ইস্টের বাইরের যে শ্রমবাজার সেখানে যেতে পারি না ওইভাবে। তাহলে এখন দেখা যাচ্ছে আমার যে প্রতিযোগিতা, মিডল ইস্টেও কিন্তু আমার প্রতিযোগী তৈরি হয়ে গেছে। এই ভারত প্রতিযোগী হয়ে গেছে, নেপাল, শ্রীলঙ্কা, এরাও কিন্তু প্রতিযোগী আমাদের ওই জায়গাতে মিডল ইস্টে। তো এখন ল্যাঙ্গুয়েজ দেখা যাচ্ছে, তাদের সাথে আলাপ করলে দেখা যায় ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার তৈরি করে। অর্থাৎ যদি ইংরেজি ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাহলে কমিউনিকেশনটা বেটার হয়, তখন দেখা যায় তার স্যালারির স্ট্রাকচারটা তৈরি বিভিন্ন রকম হয়ে যায়। এখন এই জায়গায় আমাদের কাজ কি? আমাদের যে প্রবাসী কল্যাণ যে মন্ত্রণালয় রয়েছে বা এই আমাদের যে দক্ষতা তৈরি করে, দক্ষ জনগোষ্ঠী তৈরি করার জন্য একটা প্রতিষ্ঠান আছে। তো এখন তাদের কাজগুলো কি? তাদের যে চিন্তা করতে হবে যে আমার বাইরে যারা যাচ্ছে তাদেরকে আমি যথার্থ ট্রেনিংটা দিতে পারছি না। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে অবশ্যই যে যে দেশে যাবে ওই দেশের ল্যাঙ্গুয়েজ প্লাস ইংরেজিটা অবশ্যই যাতে তাদেরকে একটা কমিউনিকেটিভ ইংলিশ বা এগুলো পাঠদান মানে এক ধরনের ট্রেনিং প্রশিক্ষণের মধ্যে দিয়ে যাওয়া। কারণ এটার কারণেই সে কিন্তু শ্রমবাজারে তার মানে এক ধরনের ব্যবধান তৈরি হয়ে যাচ্ছে। এখন মুশকিলটা হচ্ছে কি, ধরেন মানে আমরা প্রতি বছর কি পরিমাণ লোক পাঠাবো, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই যে মালয়েশিয়ার শ্রমবাজারে অসঙ্গতি হয়। আপনি অন্যান্য দেখতে পাই যে কখনো কখনো আরব আমিরাত, কখনো কখনো দেখি যে আমাদের উপর ব্যারিয়ার দিচ্ছে, একবার বন্ধ করছে, আবার ভিসা দিচ্ছে না। কিন্তু সেই জায়গায় খেয়াল করতে হবে যে এই যে শ্রমিক যারা যাচ্ছে তারা যে কাজগুলো যাচ্ছে সেই কাজগুলো কোন ধরনের কাজে যাচ্ছে, তাদেরকে কি আমরা মোর স্কিল, যেমন ফিলিপিনের কথা যদি বলেন, এরা পাঠায় অত্যন্ত দক্ষ এবং নার্স পাঠাচ্ছে বিভিন্ন দেশে, তারা কিন্তু আমাদের চেয়ে কম জনশক্তি বিদেশে পাঠায়, কিন্তু রেমিটেন্স কিন্তু আমাদের চেয়ে বেশি আনতে পারে। মেক্সিকোর কথা যদি বলেন, তারা কিন্তু পাঠায়। এখন দেখা যাচ্ছে যে ওই জায়গাতে আমার দক্ষ জনশক্তি যদি তৈরি করতে হয় তাহলে একটা হচ্ছে যে এই মিডল ইস্ট কেন্দ্রিক যারা যাচ্ছে তাদের কাজগুলো কোন ধরনের কাজে যাচ্ছে, এখানে প্রফেশনাল মাইগ্রেন্টস পাঠানোর মতো কোনো অবস্থা আছে কিনা। আমি বলছি প্রফেশনাল বলতে যারা একদম মানে ম্যানেজারিয়াল জব যেগুলো আছে, আমরা তো যাচ্ছি বেশিরভাগই পাঠাচ্ছি কম দক্ষ বা অদক্ষ কাজের মধ্যে, এবং এই জায়গার মধ্য দিয়ে দেখা যাচ্ছে এদেরকে নিচ্ছে, এবং পাশাপাশি আমাদের ফিমেল মাইগ্রেন্টসও বাড়তেছে। কিন্তু আপনি দেখেন যে নারী যারা 1990-এর পর থেকে এখন পর্যন্ত প্রায় দেখা যাচ্ছে 11 লক্ষ বা 12 লক্ষের মতো নারী কিন্তু গিয়েছে, বেশিরভাগই গিয়েছে মিডল ইস্টে। তারা কি কাজ করছে? ডোমেস্টিক কাজ করতেছে, হাউস হোল্ড লেভেলে কাজ করছে। কিন্তু তাদের কিন্তু কাজগুলো করার সুযোগ ছিল, কিন্তু অন্যান্য প্রফেশনাল জায়গায় কাজ করার কথা সুযোগ ছিল, এবং তারা কিন্তু অনেক ক্ষেত্রে বিভিন্নভাবে নিগ্রহেরও শিকার হচ্ছে এবং অধিকারের জায়গা থেকেও ভায়োলেন্টেরও শিকার হচ্ছে। তাহলে আমাদের কাজগুলো হচ্ছে যে এই শ্রমিকদেরকে তাদের মানবাধিকার রক্ষা করতে হবে, তাদের যে চাহিদাগুলো আছে সেগুলো যাতে ফুলফিল হয়, এবং যেই চ্যানেলে যাচ্ছে সেই চ্যানেলটাও খেয়াল করতে, একটা সরকারি চ্যানেলে যাচ্ছে নাকি আপনার মানে ভিন্ন ওয়েতেও যাচ্ছে। কাজে ওই জায়গাতে যখন যাবে আমি মনে করি যে এইখানে ট্রেনিংটা পর্যাপ্ত দরকার, ল্যাঙ্গুয়েজ অবশ্য দরকার, যে কাজে যাবে সেই কাজেরও প্রায়োগিক আপনার কতগুলো ফেজ ভিত্তিক প্রশিক্ষণ লাগবে। আমি রাশেদুল ইসলামের কাছে 30 সেকেন্ড মাত্র, সেটা হলো যে ঠিক এই মুহূর্তে তাহলে কি আশা করছেন আমরা মোটামুটি কোন অবস্থায় আছে বাংলাদেশ এই বিনিয়োগ এবং এই সব কিছু মিলিয়ে? না দেখুন, আমি যদি বলি যে এই মুহূর্তে যদি বলেন বাংলাদেশের অর্থনীতির কথা যদি বলেন, সামষ্টিক অর্থনীতি ওভারঅল, আমি যদি রিজার্ভের কথা বলি, আমি বলছি সামষ্টিক অর্থনীতি কিন্তু একটা ইতিবাচক ধারায় এসেছি। এবং বিনিয়োগ সম্মেলনের বিষয়ে এবার যে বিনিয়োগ সম্মেলন হলো, এটাতে আমি আশাবাদী যে আমরা একটা বিনিয়োগের যে একটা রিটার্ন এবং বিনিয়োগের একটা পাইপলাইন তৈরি হয়েছে, আশা করি যে এটা ভালো এবার একটা রেজাল্ট পাবো। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক,
দেশের রাজনৈতিক এবং সামাজিক এবং অর্থনৈতিক তিনটি কাঠামোই ওতপ্রোতভাবে জড়িত। ঠিক রাত পোহালেই আমাদের বাংলা নববর্ষ এবং বাংলাদেশ এবার এই নববর্ষটি নতুন বাংলাদেশে পালিত হচ্ছে এবং নতুন বাংলাদেশের নববর্ষে নিশ্চয়ই এই দীক্ষাই আমরা নেব যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেমন স্থিতিশীল হওয়া উচিত, তেমনি অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে এবং সামাজিক নৈকট্যবোধ, সামাজিক যে সৌহার্দ্যপূর্ণতা সেটিও বেড়ে যাবে এবং আগামী দিনের নতুন বাংলাদেশটি সেরকমই হোক, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি ইস্পাহানির মির্জাপুর 0 আওয়ার।